আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি সবাই এই করোনা ভাইরাসের কারণে স্কুলে আসতে না পারলেও বাড়িতে নিশ্চয়ই পড়াশোনা করে যাচ্ছ। পাঠের সঙ্গে বইয়ের সঙ্গে তোমাদের একটা সম্পর্ক আছে এবং এটা তোমাদের জন্যে যদিও একটু স্কুল থেকে তোমাদের দূরত্ব হয়ে গেছে, তাও তবুও পড়াশোনার জন্য তোমাদের এটা একটা সুন্দর সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আমরা আরেকটু সহায়তার হাত বাড়াচ্ছি। আশা করি তোমাদের এতে কিছুটা হলেও উপকৃত হবে তোমরা। তাই এখন আমি অতিরিক্ত কোনো কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমি এখন সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর বইয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রথম অধ্যায়ের পাঠ নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের প্রথম পাঠ হচ্ছে, শিরোনাম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। এই অধ্যায়ের উপরে আমি কিছুটা আলোচনা করছি। আশা করি তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। তা প্রথমে আমি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এই কথাটা শুনলে আমাদের প্রত্যেকেরই মনে একটা শিহরণ জাগে। কারণ আজ আমরা যে বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসাবে বাংলার মাটিতে দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বলতে পারছি, এক সময় এই স্বাধীনভাবে কথা বলার সুযোগ আমাদের ছিল না। আমাদের কোনো কাজ করার সুযোগ ছিল না, মতামত প্রকাশ করার সুযোগ ছিল না, আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি কোনো কিছু করার সুযোগ সুবিধা ছিল না। আমরা ছিলাম একটা পরাধীন জাতি। বিদেশি বেনিয়ারা আমাদেরকে নানাভাবে শাসন ও শোষণ করে যাচ্ছিল। আমরা ছিলাম শোষিত একটা শ্রেণী বা শোষিত একটা জাতি। যদিও এই বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ ছিল, তারপরেও তারা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। যুগে যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন জাতি এ দেশে এসেছে এই দেশকে দখল করার জন্য। বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক সম্পদে আকৃষ্ট হয়ে বারবার তারা এই দেশের উপর অভিযান চালিয়েছে এবং এই দেশকে দখল করার জন্য চেষ্টা করেছে। তখন এই দেশের অনেক বাঙালি, অনেক দেশ দরদি জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আজ আমরা যে বাংলাদেশ নামক পৃথিবীর মানচিত্রে একটা স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠিত, সেই আমরা সেই সময়ে স্বাধীনভাবে কথাও বলতে পারতাম না। তখন এ দেশে প্রথমে দীর্ঘ 200 বছর ব্রিটিশরা শোষণ করল। এরপরে 24 বছর
পাকিস্তানি শাসকরা শোষণ করে গেছে। দীর্ঘ যুদ্ধ সংগ্রামের ফসল, বিভিন্ন আত্মত্যাগ, রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। এই নাগরিক স্বাধীন দেশের স্বাধীন মানুষ হতে যে সর্বপ্রথম আমাদের যে বিষয়ের উপরে যে আন্দোলন করতে হয়েছে, সেই আন্দোলনের প্রথম সূচনা হয় ভাষা নিয়ে। কারণ বিদেশিরা এদেশের মানুষকে দমিয়ে রাখার জন্যে, এদেশের মানুষকে নিষ্পেষিত করার জন্য, বাঙালি জাতিকে নির্মূল করার জন্য তারা সর্বপ্রথম আঘাত এনেছিল। তারা চিন্তা করেছিল, যদি এই বাঙালিদেরকে দমন করতে হয় তাহলে প্রথমে তাদের বাংলা ভাষা, তাদের ভাষাকে শেষ করতে হবে। তাই 1947 সালে প্রথম এই বাংলা ভাষার উপরে তারা আঘাত এনেছিল। সেই সময়ে শতকরা 56 জনের ভাষা ছিল বাংলা, কিন্তু পাকিস্তানিরা তো চেয়েছিল এই বাংলার পরিবর্তে উর্দু হবে রাষ্ট্রভাষা। সেই সময়ে গভর্নর আইয়ুব খান প্রথমে ঘোষণা দিয়েছিল যে উর্দু একমাত্র রাষ্ট্রভাষা হবে, কেউ বাংলায় কথা বলতে পারবে না, বাংলায় লিখতে পারবে না, উর্দুতে কথা বলতে হবে, উর্দুতে লিখতে হবে, কাগজে কলমে, অফিস আদালতে সব জায়গায় উর্দু ভাষা চলবে। কিন্তু এই বাঙালি জাতি সেটা মেনে নিতে পারে নাই। তারা ঘোষণার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছিল যে এটা কখনো সম্ভব না, আমরা এটা মেনে নিতে পারবো না। এবং তার প্রতিফল হিসাবে 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ঘটনা তোমরা জানো, যে কতিপয় যুবক ছাত্র জনতা এর জন্য প্রথম সংগ্রাম করে শহীদ হয়েছিল। এবং যারা শহীদ হয়েছিল তার মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছিল বরকত, সালাম, শফিক, জব্বার, আরও অনেক নাম না জানা ছেলে মেয়েরা। তারা বুকে তাজা রক্ত দিয়ে এই দেশকে উপহার দিয়েছিল ভাষা, বাংলা ভাষা, যে ভাষা আমাদের প্রাণের ভাষা, যে ভাষা আজ আমরা কথা বলতে পারছি। এই ভাষাকে যখন বিদেশিরা অর্থাৎ পাকিস্তানিরা দমন করতে পারল না, তারপর শুরু করলো এদেশে মানুষের উপরে বিভিন্ন রকম বৈষম্যের সৃষ্টি করে। দীর্ঘ আন্দোলনের ব্রিটিশ মেনিয়াদের শাসনের পর যখন ইংরেজরা এদের শাসন করতে এসেছিল, তারা 1947 সালে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটে মিলে একটা দেশ ছিল, তখন বলা হতো ভারতবর্ষ। এই দেশকে বিভক্ত করে তারা বর্তমান বাংলাদেশ এবং পাকিস্তান নামক দেশ, এই দুটোকে একটা রাষ্ট্রে পরিণত করে, আর ভারত একটা রাষ্ট্রে পরিণত করে। পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান ছিল আমাদের এই বর্তমান বাংলাদেশের নাম।
শত শত মাইল দূরত্বে এই দুই দেশ এক দেশে পরিণত করল। তখন যদিও ঢাকা ছিল আমাদের কাছে, রাজধানী ঢাকা হওয়ার কথা ছিল, কিন্তু পাকিস্তানি শাসকরা চক্রান্ত করে এ দেশে রাজধানী না করে পড়ল সেই সুদূর পাকিস্তানের করাচিতে। করাচি নামক শহরটাকে তাদের রাজধানীতে পরিণত করল, রাজধানী হিসাবে ঘোষণা করল। তখন এই বৈষম্যের মধ্যে সামরিক ক্ষেত্রে বৈষম্য দেখা দিল, সাংস্কৃতিক ক্ষেত্রে বৈষম্য দেখা দিল, অর্থনীতির ক্ষেত্রে বৈষম্য দেখা দিল। অর্থাৎ বৈষম্য মানে পার্থক্য। পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তানে মানুষের সংস্কৃতি, ভাষা, আচার আচরণ সমস্ত কিছুর মধ্যে পার্থক্য দেখা দিল। প্রথমে দেখা দিল বৈষম্য প্রশাসনিক ক্ষেত্রে, অর্থাৎ সরকারের উচ্চ পদে নতুন রাষ্ট্র সৃষ্টি হওয়ার পরে প্রত্যেকেরই একটা অধিকার ছিল যে ওই উচ্চ পদে যাওয়ার জন্য। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী দুটো ভাগে ভাগ করলো এই দেশের মানুষকে, একটা শাসক একটা শোষিত। আমরা হলাম এই বাঙালি শোষিত জাতি, আর তারা হলো শোষক। এই বাঙালি জাতিকে সরকারি কোনো উচ্চ পদে চাকরি করার সুযোগ দেওয়া হতো না, তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দেওয়া হতো না। বড় বড় অফিস আদালত যা ছিল সেগুলো পাকিস্তানে তৈরি করা হলো, সেখান থেকে পরিচালিত হতো পরিচালনার শাসন নীতি। যে নিয়ম নীতি, যে আইন কানুন তারা প্রয়োগ করত সেটা নির্বিচারে এই বাঙালিকে মেনে নিতে হতো। এর বিরুদ্ধে বাঙালিরা সোচ্চার হতে থাকে। তারা তাদের অধিকার আদায়ের জন্য একটা সিদ্ধান্ত নিতে চেষ্টা করে। ঠিক শুধু এই প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য ছিল না, বৈষম্য ছিল সামরিক ক্ষেত্রেও। তখন কোনো বাঙালিকে সামরিক বাহিনীতে নিয়োগ দেওয়া হতো না, কোনো সেনাবাহিনীতে চাকরি দেওয়া হতো না, নৌবাহিনী, বিমান বাহিনী, যে কোনো ক্ষেত্রে বাঙালিদের কোনো সুযোগ ছিল না। সেই অধিকার, সেই সুযোগ থেকে বাঙালিদের বঞ্চিত করা হলো। এই ছিল বাঙালিদের উপর পাকিস্তানি শাসকদের বৈষম্য। এই সামরিক ক্ষেত্র ছাড়াও অর্থনৈতিক ক্ষেত্রে ও বাঙালিদের সঙ্গে তাদের বৈষম্য ছিল। পাকিস্তানে যত মিল, কলকারখানা, বড় বড় প্রতিষ্ঠান পাকিস্তানিরা গড়ে তুলতে লাগলো তাদের সেই সুদূর পাকিস্তানে। আর ওই মিল, কলকারখানা, প্রতিষ্ঠান চালানোর জন্যে যা কিছু প্রয়োজন সেই সম্পদ, সেই মাল নিত তারা এই বাংলাদেশ থেকে, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে। দিনে দিনে এই বাঙালি জাতি নিষ্পেষিত হতে লাগলো, তারা নিঃস্ব হতে লাগলো, সকল অধিকার, সকল সুবিধা থেকে বঞ্চিত হতে থাকলো।
তখন তারা চিন্তা করতে লাগলো এই বৈষম্য থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। শুধু এই সামরিক ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে তারা বৈষম্য সৃষ্টি করেনি, সাংস্কৃতিক ক্ষেত্রেও তারা বৈষম্যের সৃষ্টি করেছিল। বাঙালি সেই বৈষম্যের শিকার হয়েছিল। তখন বাঙালিদের মাতৃভাষা, মুখের ভাষা ছিল বাংলা। যদিও সংখ্যা গরিষ্ঠ ছিল, সংখ্যায় বাঙালিরা বেশি ছিল, তারপরেও আমাদের এই বাংলা ভাষাকে তারা মেনে নিতে পারে নাই। তারা চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করতে, উর্দুকে আমাদের বাচ্চা হিসাবে চাপিয়ে দিতে, কিন্তু এই বাঙালি জাতি তা মেনে নিতে পারে নাই। তোমরা জানো, শুনেছ, বইতে পড়েছ যে এর জন্যে বাঙালিদের দীর্ঘদিন সংগ্রাম করতে হয়েছে, এবং শেষ সংগ্রাম শুধু এই 48 সাল নয়, 54 নির্বাচনে 54 সালে যখন বাঙালিরা দেখল এভাবে আর নিষ্পেষিত হওয়া যায় না, তখন বিভিন্ন দেশপ্রেমিক কিছু মানুষের আন্দোলনের ফসল ছিল ৬৬ ৬ দফা আন্দোলন ছিল তার প্রেরণা, ৬৯ গণ অভ্যুত্থান ছিল তার প্রেরণা। ৫৪ সালে যখন নির্বাচন হলো, সেই নির্বাচনে বাঙালিরা জয়লাভ করল, এবং তখন তারা যুক্ত ফ্রন্ট অর্থাৎ আওয়ামী কৃষক লীগ, নিজামী, ন্যাপ, এই বিভিন্ন দল মিলে একটা মাত্র দলের সৃষ্টি হলো, যার নাম ছিল যুক্ত ফ্রন্ট, এবং সেই ৫৪ নির্বাচনে এই যুক্ত ফ্রন্ট জয়লাভ করল। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী সেটা মেনে নিতে পারে নাই। তারা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করল। এরপর ৬৬ সালে এসে এবং এই যুক্ত ফ্রন্ট, এই দলের নেতৃত্বে ছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বিভিন্ন নেতারা। তখন তারা চিন্তা করল এইভাবে বাঙালিদের দমানো যাবে না। তখন তারা ১৯৬৬ সালে, তোমরা নিশ্চয়ই শুনেছ, ঐতিহাসিক সেই আগরতলা ষড়যন্ত্র মামলা যাকে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬৬ সালে ৬টি দফা অর্থাৎ ৬টি শর্ত দিয়ে একটা দাবি পেশ করল। সেই ৬ দফার ভিতরে একটা প্রধান দফা ছিল বাঙালিদেরকে একটা স্বায়ত্তশাসন দিতে হবে, বাংলাকে স্বাধীনতা দিতে হবে। কিন্তু তারা সেটা কখনো মেনে নিতে রাজি হয়নি, মেনে নিতে পারেনি। তখন তারা চিন্তা করল, এই বঙ্গবন্ধুকে যদি হটানো যায়, তাকে যদি দমানো যায়, তাহলে আমাদের সফলতা আসবে। তখন তারা ১৯৬৬ সালে বঙ্গবন্ধু সহ ৩৫ জনের নামে একটা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলখানায় প্রেরণ করা হয়। কিন্তু এই
দুরন্ত দুর্বল বাঙালি জাতিকে, বাঙালি যুবকদেরকে, বাঙালি সন্তানদেরকে দমিয়ে রাখতে তারা পারেনি। এক সময় আন্দোলনের মুখে, আন্দোলনের চাপে শেষ পর্যন্ত পাকিস্তান সরকার বঙ্গবন্ধু সহ সকল কারাবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়। এরপর 1969 সালে দেখা দিল গণ অভ্যুত্থান। অর্থাৎ গণ অভ্যুত্থান মানে জনগণের জাগরণ। সমস্ত জনগণ জেগে উঠল। সমগ্র বাঙালি জাতি তাদের অধিকার, তাদের দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনে অনেক ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যোগদান করে এবং অনেকে শহীদ হন, অনেকে আহত হয়। তারপরেও তারা আন্দোলন চালিয়ে যায় এবং শেষ পর্যন্ত পাকিস্তান সরকার এই দেশ থেকে তাদের শোষণের হাত তুলে নিতে বাধ্য হয়। 1970 সালে তখন তারা এক নির্বাচন দিল। নির্বাচন দেওয়ার আগে বলা হলো শেখ মুজিবের নেতৃত্বে যদি যে দেশ অর্থাৎ এই বাঙালি যদি জয়লাভ করে তাহলে তাদের হাতে ক্ষমতা দিতে হবে এবং তাদেরকে সরকার গঠন করার অনুমতি দিতে হবে। তখন 70 সালের নির্বাচন হলো। নির্বাচনে নিরঙ্কুশভাবে অর্থাৎ সংখ্যাগরিষ্ঠভাবে জয়লাভ করলো এই বাঙালি জাতি। পাকিস্তান সরকার দেখলো এদেরকে আর দমানো সম্ভব না। তখন তারা কি করলো, এই নির্বাচনকে বানচাল করার জন্য, এই নির্বাচনকে বাতিল করার জন্য বিভিন্ন রকম ছলনা শুরু করল। বিভিন্নভাবে তাদেরকে তাদের এই অধিবেশন বসানোর কথা বলে ঘোরাতে লাগলো। অবশেষে এক সময় এই নির্বাচন, এই সরকারকে তারা বাতিল বলে ঘোষণা করে। তখন বাঙালি জাতির বুঝতে বাকি রইল না যে এরা কখনো বাঙালিদের হাতে ক্ষমতা দিবে না। তখন বঙ্গবন্ধুর কাছে তারা বিভিন্নভাবে আলোচনার জন্যে তারিখ দিতে থাকে, দিন ধার্য করতে থাকে, আর সেই দিনকে তারা বিভিন্নভাবে পিছাতে থাকে। তাদের উদ্দেশ্য ছিল এইভাবে ঘুরাতে লাগে। গোপনে তারা এদেশে তাদের সেনাবাহিনী মোতায়েন করতে থাকে, তারা তাদের যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে, বাঙালিদেরকে আক্রমণ করার জন্যে প্রস্তুতি নেয়। কিন্তু এই নিরীহ বাঙালি তাদের সেই ছলনা বুঝতে পারেনি। অবশেষে 1971 সালের 25শে মার্চ, 23শে মার্চ আলোচনার কথা ছিল, কিন্তু ফিকার আলী ভুট্টো সাহেব তৎকালীন পাকিস্তানের গভর্নর এ দেশ থেকে রাতের অন্ধকারে পালিয়ে যায় এবং তার সেনাবাহিনীদেরকে এই দেশের উপর, নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ার জন্যে হুকুম দিয়ে যায়। 25শে মার্চ কালো রাত্রে তোমরা জানো যে সেই রাত্রে
1:30 সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় এবং পাকিস্তানের কারাগারে তাকে নিয়ে যাওয়া হয়। রাত 12টার পরে অন্ধকারে নিরস্ত্র বাঙালির উপরে পাকিস্তানি শাসকরা ঝাঁপিয়ে পড়ে, নির্বিচারে হত্যা করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। গ্রামগঞ্জ শহরে তাদের সেই আগুনের লেলিহান জ্বলতে থাকে। রাতের অন্ধকারে তারা বাঙালিদের নির্বিচারে হত্যা করতে থাকে। তখন গ্রেপ্তারের পূর্ব মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা ঘোষণা দিয়ে যান এবং সেই ঘোষণায় বলা হয় যে আমি যদি হুকুম দিতে নাও পারি, তোমরা যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকবে, তাই নিয়ে যুদ্ধ করবে, দুর্বার আন্দোলন গড়ে তুলবে, গ্রামে শহরে মহল্লায় বাধার সৃষ্টি করবে, দেখবে জয় আমাদের জন্য নিশ্চিত। এবং তার এই আলোচনায়, তার এই বক্তব্যে, তার এই ঘোষণায় বাঙালি জাতি অনুপ্রেরণা পায়, বাঙালি জাতির সাহস পায় মনে, এবং তারা দুর্বার আন্দোলন গড়ে তোলে। বাঙালিরা তখন 1 কোটি বাঙালি ভারতে আশ্রয় নেয়, আর বাঙালির যুবকরা, ছেলেরা তারা যুদ্ধের ট্রেনিং নিয়ে বিভিন্ন জায়গায় অস্ত্র সংগ্রহ করে তারা যুদ্ধ করতে থাকে। দীর্ঘ 9 মাসের যুদ্ধের ফল যেন 1971 সালের 16 ডিসেম্বর ভারতের মিত্র বাহিনী এবং বাঙালির সঙ্গে এক হয়ে পাকিস্তানি সেনাদের সঙ্গে যখন যুদ্ধ হলো, সেই যুদ্ধে পাকিস্তানিরা 93,000 সেনাবাহিনী নিয়ে তারা আত্মসমর্পণ করে এই বাঙালির কাছে। এবং দিনটি ছিল সেই 16 ডিসেম্বর, যাকে আমরা ঐতিহাসিক বিজয় দিবস হিসাবে পালন করে থাকি। তাই এই বাঙালি জাতির জীবনে এই 16 ডিসেম্বর এক মহা ঐতিহাসিক দিবস। এইভাবে তাহলে আমরা দেখি যে পাকিস্তানিরা, বিদেশিরা কিভাবে আমাদের বাঙালিদেরকে শোষণ করে গেছে। সেই শোষণের হাত থেকে আমরা আজ স্বাধীন, সুন্দর, সুষ্ঠু একটা দেশ হিসাবে পরিচিতি লাভ করছি। আজ আমরা বিশ্বের দরবারে মধ্যম আয়ের দেশ হতে চলেছি। তাহলে তোমরা যারা এই সামনে আসছো, বইয়ের টেবিলে আসছো, আমাদের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কিছুটা হলেও হয়তো তোমরা জানতে পেরেছো। হয়তো আমি সম্পূর্ণ বর্ণনা দিতে না পারলেও যতটা দিতে পেরেছি হয়তো তোমাদের এর থেকে কিছুটা হলেও উপকৃত হবে। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে লেখাপড়া করো। এই বলে আজকের মতো আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।